নমস্কার প্রিয় দর্শক, আপনারা প্রবেশ করেছেন এমডি নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে। জানাবো আজকের দেশ ও বিদেশের 20টি তাজা খবর। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ হেডলাইন্স। তসলিমার বঙ্গ আগমনে চটল তৃণমূলের মুসলিম লীগ, দোসর নওশাদ। অভিষেকের জন্যই জেলে যেতে হয়েছে বিস্ফোরক অনুব্রত সুর মেলালেন মদন। নিরাপত্তা ফিরল মীরা ভট্টাচার্যের রাজনৈতিক সৌজন্যের নজির মুখ্যমন্ত্রী। রাশিয়া তেলের শুল্কের খাড়া কমল 500 থেকে 100%, বড় স্বস্তিতে ভারত চীন। 50 লক্ষ যৌতুক দাবি, বাড়িতে অন্য মেয়ে নিয়ে এসে নোংরামি, পুলিশ কর্মীর স্বামীকে চরম শিক্ষা আইনজীবী স্ত্রীর। কালীঘাট তৃণমূল ছাড়ার আগে মমতাকে শেষ বার্তা মদন মিত্রের। কি লিখলেন কামারহাটির বিধায়ক? অভিষেক বাঘের মতো লড়ছে, ওকে খারাপ বলা পিঠ বাঁচানোর বাহানা। দলত্যাগীদের দোষে ফের ভাইপোর পাশে দাঁড়ালেন মমতা। অভিষেকের জন্যই জেলে তো অনুব্রতের, সাই দিলেন মদনও। তুমি কানে দেখো 4 বার, ফোনে মমতাকে বলেছেন কেষ্ট। বধূর পরকীয়ার কথা তার স্বামীর কানে তোলায় প্রেমিকের হাতে খুন, দোষীকে ফাঁসির সাজা দিল চুচুড়া আদালত। কালীঘাট তৃণমূলকে 21 জুলাই কর্মসূচির অনুমতি দিল হাইকোর্ট। বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে হবে সমাবেশ, বেঁধে দিল শর্ত। বারুইপুরে গণপিটুনি কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে 8, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। দুবার জানিয়ে হাইকোর্টের ধমককে অবশেষে কণ্ঠস্বরী নমুনা দিতে অভিষেকের হাজির। ডিম ঠেকাতে ঢাল হাতে পাহারায় পুলিশ। বর্মার মন্দিরে দুর্নীতি, দাঙ্গা বাঁধানোর চেষ্টা থেকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুর প্রধান। শুদ্ধচিত্তে যে ভক্তেরা দান করেননি তাদের প্রণামী চুরি হয়েছে, রাম মন্দির কাণ্ডে দাবি উত্তরপ্রদেশের স্পিকারের। নিখোঁজ পুত্র মৃত ভেবে ভুল দেহ নিয়ে গেল পরিবার, কয়েক ঘন্টার পরেই হেঁটে বাড়ি ঢুকলেন যুবক। দক্ষিণবঙ্গে দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঘন্টায় 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া, 5 জেলায় উত্তরীয় দুর্যোগ। প্রধান বিচারপতির নামে গালিগালাজ, আদালতে কাগজ ছুড়ে তোলপাড়, সুপ্রিম কোর্ট রেহাই দিলেও গ্রেপ্তার সেই যুবক। ভারতের উপর 100% পর্যন্ত শুল্ক চাপাতে পারেন ট্রাম্প, আনতে চলেছে নয়া বিল, নজরে আরো 4 দেশ। ইরানের বন্দরে বন্দরে অবরোধ শুরু করল আমেরিকা, বাড়ল আক্রমণের তীব্রতা, সমঝোতায় রাজি নয় তারা, জানালো তেহরান। হরমুজ থেকে 20% শুল্ক আদায়ের পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প, দিলেন অন্য শর্ত, পাল্টা পদক্ষেপ ইরানের। ইসকনের রথযাত্রা সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু হাঁটবেন বেশ খানিকটা পথ, যোগদানের সম্ভাবনা জেলার রথযাত্রাতেও। নয়ডার বহুতলী আগুন, ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু, দুজনের আবাসনে আটকা পড়েছিল 50টি পরিবার। অসমে বন্যা পরিস্থিতির অবনতি, 6 জেলার 37,000 বাসিন্দা বন্যা কবলিত, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লখিমপুর, রাজ্যে মৃত 4। আপনার মেয়েকে মেরে পুঁতে দিয়েছি, শাশুড়িকে ফোন, যুবকের পণের টাকা না পেয়ে বিয়ের 45 দিনের মধ্যে স্ত্রীকে খুন। ইথানল মিশ্রিত পেট্রোলে মাইলেজ কমছে, শুনি পরিবহন মন্ত্রী গডকরি বললেন আমি আপনি এই মাপতে পারবো না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের নিরাপত্তা ফেরানোর সিদ্ধান্ত নিল বর্তমান রাজ্য সরকার। বুদ্ধবাবু মৃত্যুর পর পাম এভিনিউয়ের বাসভবন থেকে যে নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল তা পুনরায় বহাল করার এই উদ্যোগকে রাজ্যের রাজনৈতিক মহলে সৌজন্যের নতুন নজির হিসেবে দেখা হচ্ছে। মে মাসে সরকার পরিবর্তনের পর দায়িত্ব গ্রহণ করা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। মীরা ভট্টাচার্যের প্রতিক্রিয়া, নিরাপত্তা পুনর্বহালের খবর জেনে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মীরা ভট্টাচার্য। টেলিফোনে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বুদ্ধবাবু মৃত্যুর পরে নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। অবশ্য আমার কাজে নিরাপত্তা নিয়ে বিশেষ কোনো মাথা ব্যথা নেই, তবে নতুন মুখ্যমন্ত্রী যদি আমার কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে তা আমার পরম সৌভাগ্যের। পাম এভিনিউয়ের সাদামাটা জীবন দক্ষিণ কলকাতার 59 এই পাম এভিনিউয়ে সেই ছোট্ট ফ্ল্যাটেই আজও রয়েছেন মীরা ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনিও কখনো বিলাসবহুল সরকারি আবাসনে পা রাখেননি। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পরামর্শ সত্ত্বেও নিজে পরিচিত পরিবেশ ত্যাগ করেননি বুদ্ধবাবু। তার মৃত্যুর পরে সেই সাদামাটার জীবনযাত্রাতেই অনড় রয়েছেন মীরা দেবী। রাজনৈতিক সৌজন্যের বার্তা, রাজনৈতিক আদর্শের বিস্তর পার্থক্য থাকা সত্ত্বেও প্রাক্তন মুখ্যমন্ত্রী পরিবারের প্রতি বর্তমান সরকারের এই সম্মান প্রদর্শনকে
অনেকে ইতিবাচকভাবে দেখছেন। প্রশাসনের সর্বোচ্চ স্তরে থেকেও মীরা ভট্টাচার্যের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীর এই ব্যক্তিগত উদ্যোগকে প্রশাসনিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার প্রতীক বলে মনে করা হচ্ছে। নতুন সরকারের প্রত্যাশা, সরকার পরিবর্তনের পর থেকে মীরা ভট্টাচার্য নতুন প্রশাসনকে স্বাগত জানিয়েছেন। রাজনৈতিক মতভেদ সরিয়ে রেখে তিনি সাম্প্রতিক কয়েকটি প্রশাসনিক উদ্যোগের প্রশংসা করেছেন। একই সঙ্গে তার আশা রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং সিন্ডিকেট মুক্ত পরিবেশে উন্নয়নের প্রতিশ্রুতিগুলি সরকার সফলভাবে বাস্তবায়িত করবে। রাশিয়ার তেল ও গ্যাস কেনার উপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন সেনেটে নতুন বিলের প্রস্তাব পেশ করা হয়েছে। আর এই সংশোধিত বিলে ভারত ও চীনের মতো দেশগুলোর জন্য কিছুটা স্বস্তির বার্তা রয়েছে। মঙ্গলবার রিপাবলিকান ও ডেমোক্রেটিক সেনেটররা যৌথভাবে এই বিলটি সামনে এনেছেন। কি পরিবর্তন আসছে? পূর্ববর্তী খসড়ায় রাশিয়ার তেল ও গ্যাস কেনার উপর 500% শুল্ক বসানোর প্রস্তাব ছিল, কিন্তু নতুন সংস্করণে তা কমিয়ে সর্বোচ্চ 100% করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই 100% শুল্ক রাশিয়ার তেল ও গ্যাসের শীর্ষ 5টি আমদানিকারক দেশের উপরই প্রযোজ্য হবে, অর্থাৎ সব দেশের উপর সমানভাবে এই বোঝা চাপানো হবে না। ভারতের জন্য তাৎপর্য, ভারত ও চীন বর্তমানে রাশিয়ার আরোপিত অপরিশোধিত তেলের অন্যতম বড় ক্রেতা। নতুন নিয়ম কার্যকর হলে এই আমদানিকারক দেশগুলোর উপর সরাসরি চাপের মাত্রা কিছুটা কমতে পারে। পাশাপাশি এই বিলের সর্বশেষ সংস্করণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। জাতীয় স্বার্থে প্রয়োজন মনে করলে তিনি চাইলে নির্দিষ্ট কোনো দেশের উপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। বিলের লক্ষ্য ভবিষ্যৎ রাশিয়ার কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং সে দেশের জ্বালানি শক্তির উপর অন্যান্য দেশের নির্ভরশীলতা কমানোই এই বিলের মূল লক্ষ্য। মূলত প্রয়াত রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল এই বিলটির উদ্যোক্তা। বর্তমানে এই বিলে 26 জন কো-স্পন্সর রয়েছে এবং সেনেটে এর গ্রহণযোগ্যতা আগের তুলনায় অনেকটা বেড়েছে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে পুরনো প্রস্তাবের তুলনায় সংশোধিত এই বিলটি মার্কিন কংগ্রেসে পাশ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও ভূরাজনৈতিক সমীকরণের ক্ষেত্রে এই বিলটি কতটা প্রভাব ফেলে সেদিকেই নজর ওয়াকিবহুল মহলের। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যৌতুক নারী নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি সামনে আসতেই শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত ব্যক্তি বেঙ্গালুরু পুলিশের সাব ইন্সপেক্টর। তার স্ত্রী, যিনি নিজে একজন আইনজীবী, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তাকে গ্রেফতার করেছে। অভিযোগপত্রে আইনজীবী স্ত্রী জানিয়েছেন তার স্বামী বিয়ের পর থেকে 50 লক্ষ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। টাকা না দিলে নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন। শুধু তাই নয়, তিনি বাড়িতে অন্য নারীদের নিয়ে আসতেন এবং স্ত্রীকে হুমকি দিতেন যে রাউদিদের নিয়ে তোমাকে খুন করিয়ে দেব। ঘটনার চরম পর্যায়ে পৌঁছায় যখন স্বামী দা নিয়ে স্ত্রীর বাবার উপর হামলা চালান। পরিবার সূত্রে জানা যায়, বিয়ের পর প্রথম দিকে সম্পর্ক স্বাভাবিক থাকলেও কিছুদিনের মধ্যে যৌতুকের চাপ বাড়তে থাকে। অভিযুক্ত পুলিশ অফিসার নাকি স্ত্রীকে বলতেন, তোমার বাবা পুলিশের লোকের জামাইকে টাকা দিতে পারবে না। আইনজীবী স্ত্রী দীর্ঘদিন সহ্য করার পর অবশেষে আইনের দ্বারস্থ হন। তার সাহসী পদক্ষেপে অনেক নারী সংগঠন স্বাগত জানিয়েছে। বেঙ্গালুরু পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করে জেল হাজতে পাঠাতে হয়েছে। পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, আইন সবার জন্য সমান। কেউ যদি আইন ভঙ্গ করে তাহলে তার পদমর্যাদা যাই হোক না কেন ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ঘটনায় পুলিশ বিভাগের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষ বলছেন, যারা আইন রক্ষা করেন তারাই যদি আইন ভঙ্গ করেন তাহলে সাধারণ নাগরিকরা কোথায় যাবেন? অভিযোগকারিনী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মানসিক চাপ সহ্য করার পর তিনি আর চুপ থাকতে পারেননি। পুলিশের তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন, ঘরোয়া হিংসা আইন সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। আদালত শুনানির পর তার জামিনের আবেদন নাকচ করে দিয়েছে বলে জানা গেছে। তিনি জিতেছেন, হেরেছেন, পদ পেয়েছেন, পদ হারিয়েছেন, জেল হয়েছে, জামিন হয়েছে, সব পদ বেরিয়েও কখনো মমতার হাত ছাড়েননি মদন মিত্র। শত অভিমান ঝরে পড়েছে, তবুও পাশে থেকেছেন। এমনকি যেদিন পরপর সবাই হাত ছাড়ছে সেদিনও দিদি মমতার পাশেই ছিলেন ভাই মদন। কিন্তু নিয়োগ দুর্নীতিতে ইডির ডাক আসতেই বদলে গেল পথ। কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন মদন মিত্র। বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে যোগ দিলেন আসল তৃণমূলে। কিন্তু ছাড়ব বললেই তো ছাড়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার স্মৃতি অনেক। তার পথ বদলের আগে দীর্ঘদিনের নেত্রীকে হোয়াটসঅ্যাপে দিলেন শেষ বার্তা। রাজ্যপালের বদলে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর ভেঙে খান খান। তার দীর্ঘদিনের আস্থাভাজনরা একে একে তার সঙ্গ ছাড়ছেন। হাত ধরছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। সেই তালিকায় নয়া সংযোজন মদন মিত্র। তবে আসল তৃণমূলে যোগ দেওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হোয়াটসঅ্যাপে একটি সংক্ষিপ্ত বার্তা পাঠান কামারহাটির বিধায়ক। শুধু লেখেন সরি। শুধু তাই নয়,
শিবির বদল করলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে ভোলেননি বদন। তিনি জানান, দীর্ঘদিন তিনি আমাদের পাশে থেকেছেন, আমরাও চেষ্টা করেছি কম বেশি করার, তবে আগামী দিনে কালীঘাটে যে আর পা রাখবেন না তা সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন কামারহাটির বিধায়ক। শিবির বদলের পরই বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক করেন মদন মিত্র, যেখানে তিনি জানান, তৃণমূল ছিলাম, তৃণমূলই রইলাম, শুধুমাত্র এই ঘর থেকে এই ঘরে এলাম। মদনের কথায়, ওই ঘরে হয়তো একটা সুখের পালঙ্ক ছিল, এই ঘরে একটা খাটিয়া রয়েছে, আমি খাটিয়ার দিকটাই বেছে নিলাম। শুধু তাই নয়, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন কামারহাটির বিধায়ক। হিটলারি কায়দায় দল চালানো হচ্ছে বলে অভিযোগ তার। মদন মিত্র বলেন, তৃণমূলের হাল যদি এখনই ধরা না যায় তাহলে বিজেপিকে কোনো দিন হারানো যাবে না, অভিষেককে দিয়ে বিজেপিকে হারানো যাবে না, হিটলারি কায়দায় চললে হবে না, প্লেন থেকে নেমে কোমরে হাত দিয়ে 4 তারিখ দেখে নেব বললে হবে না, মানুষের কাছে যেতে হবে। আগামী 1 আগস্ট রবীন্দ্র সদনে মৌলবাদ বিরোধী সাহিত্য অনুষ্ঠানে যোগ দেবেন তসলিমা নাসরিন। দীর্ঘ 20 বছর পর কলকাতায় পা রাখতে চলেছেন তসলিমা নাসরিন। তসলিমার বং আগমনের ঘোষণা হতেই পশ্চিমবঙ্গের রাজনীতি ফের উত্তাল হয়ে উঠেছে। লেখিকা তসলিমা নাসরিনের এই আগমনকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজা তীব্র আকার ধারণ করেছে। একদিকে যেখানে নতুন বিজেপি সরকার এটিকে বাক স্বাধীনতার জয় বলে তুলে ধরছে, অন্যদিকে তৃণমূল সহ বিরোধীরা এর মধ্যে মেরুকরণের রাজনীতি দেখতে পাচ্ছে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক আখরুজ্জামান তসলিমা নাসরিনের তীব্র সমালোচনা করে বলেছেন, তিনি দীর্ঘদিন ধরে মুসলিম সম্প্রদায় এবং ইসলামী শরিয়াত আইনের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে আসছেন। বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে মুসলিম বিরোধী বক্তব্যকে প্রশ্রয় দিতে তাকে কলকাতায় আসার সুযোগ করে দিচ্ছে। তার অভিযোগ, এই অনুষ্ঠানের মাধ্যমে সাম্প্রদায়িক বিভেদ ছড়ানোর চেষ্টা চলছে। প্রসঙ্গত 2007 সালে বামফ্রন্ট সরকারের আমলে তসলিমা নাসরিনের বই প্রকাশ ও মন্তব্যকে কেন্দ্র করে কলকাতায় তীব্র হিংসাত্মক প্রতিবাদ হয়েছিল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে তাকে শহর ছাড়তে হয়। সেই ঘটনা প্রায় 2 দশক পর তার প্রত্যাবর্তন এখন রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিজেপি নেতারা বলছেন, এটি পূর্বতন সরকারগুলির মৌলবাদের কাছে মাথা নত করা রাজনীতির অবসান এবং বাক স্বাধীনতার জয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বাধীন নতুন সরকার এই ইস্যুকে তাদের অবস্থান স্পষ্ট করার সুযোগ হিসেবে দেখছে। অন্যদিকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক নওশাদ সিদ্দিকী বিজেপির সমালোচনা করে বলেছেন, সরকার অন্নপূর্ণা যোজনা, সস্তা বিদ্যুৎ, নারী নিরাপত্তার মতো নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। মানুষের নজর ঘোরাতে এখন তসলিমা নাসরিনকে নিয়ে মেরুকরণের রাজনীতি শুরু করেছে। তিনি আরো বলেন, এই ধরনের অনুষ্ঠান সাধারণ মানুষের জীবিকা ও নিরাপত্তার সমস্যা থেকে দৃষ্টি সরিয়ে দিতে অঙ্গীকার করবে। রাজ্যে সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে মনে করছেন একজন লেখিকার মতামত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত, কেউ কেউ আবার আশঙ্কা করছেন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ফের সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে পারে। বিশেষ করে কলকাতার মতো শহরে যেখানে ধর্মীয় সম্প্রীতি সবসময় স্পর্শকাতর বিষয়। তসলিমা নাসরিন নিজে এই অনুষ্ঠানকে মৌলবাদের বিরুদ্ধে সাহিত্যিক প্রতিরোধ হিসাবে বর্ণনা করেছেন। তার সমর্থকেরা বলছেন, দীর্ঘ নির্বাসনের পর কলকাতায় ফিরে আসা তার ব্যক্তিগত বিজয়ের পাশাপাশি মুক্ত চিন্তার জয়, কিন্তু বিরোধীরা এটিকে রাজনৈতিকভাবে উস্কানিমূলক বলে দাবি করছেন। জেল থেকে বেরোনোর পর সরাসরি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় দীর্ঘ কারাবাসের জন্য তিনি সরাসরি দায়ী করলেন অভিষেককে। একই সঙ্গে সদ্য তৃণমূলের সমস্ত পদ ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেওয়া মদন মিত্র অনুব্রতের এই দাবিতে সায় দিয়ে শাসক দলের অন্দরের ক্ষোভকে নতুন মাত্রায় পৌঁছে দিলেন। দীর্ঘদিন তিহার জেলে কাটানোর পর অনুব্রত মণ্ডলের এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। তিনি সাফ বলেন, আমি জেলে গেলাম কেন, কার জন্য গেলাম? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে গিয়ে কেষ্ট মণ্ডলের দাবি, তিনি তৃণমূলেই আছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম থেকেই ছিলেন। তবে দলের বর্তমান পরিস্থিতির জন্য তিনি যে শীর্ষ নেতৃত্বের একাংশই দুষছেন তার এই মন্তব্যে স্পষ্ট। অনুব্রত মণ্ডলের এই বিস্ফোরক মন্তব্যের পরই মদন মিত্র দাবি করেন, অভিষেকের জন্য অনেককে জেলে যেতে হয়েছে, যারা টাকা দেননি তারাই জেল খেটেছেন। প্রসঙ্গত বুধবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছেন কামারহাটির বিধায়ক। তিনিও এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে হিটলারি কায়দা ও দলের সর্বনাশের অভিযোগ তুলেছিলেন। অনুব্রত মণ্ডলের দাবি, আগামী দিনে তৃণমূলের অন্দরে আরো বড় ভাঙন ঘটতে চলেছে। তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে মমতার পাশে আর কেউ থাকতে চাইছেন না এবং ধীরে ধীরে সকলে এই শিবির ছেড়ে বেরিয়ে আসবেন। অনুব্রতের কথায়, ঋতব্রত তৃণমূল, আমিও তৃণমূল, অর্থাৎ তৃণমূলের আদর্শের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমান নেতৃত্বের কার্যপদ্ধতির উপর যে তিনি বিতশ্রদ্ধ
তা অনুব্রতের কথায় স্পষ্ট হয়ে উঠেছে। শাসক দলের দুই হেভিওয়েট নেতার এই যুগপৎ আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড়সড় রাজনৈতিক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যখন দলের অভ্যন্তরীণ ভাঙন ও কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে শাসক দল চাপে রয়েছে, ঠিক তখনই অনুব্রত মদনের এই সুর নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। তৃণমূলের বিদ্রোহী নেতারা বারবার তোপ দাগছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, অভিযোগ করছেন তার জন্যই যত সমস্যা। এই অবস্থায় অভিষেকের হয়ে ব্যাট ধরলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহীদের বিধে তিনি বললেন অভিষেককে খারাপ বলাটা বাহানা হয়ে গিয়েছে। কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এখনো বাঘের মতো লড়ে যাচ্ছেন বলে জানিয়ে দিলেন নেত্রী। ঘটনাচক্রে বুধবারই মমতার সঙ্গ ছেড়েছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী মদন মিত্র, যোগ দিয়েছেন ঋতব্রত তৃণমূলে। শিবির বদলেই তিনি বিঁধেছেন অভিষেককে। দাবি করেছেন অভিষেকের জন্য অনেকে জেলে যেতে হয়েছে। অভিষেকের জন্য জেলে যেতে হয়েছে বলে অভিযোগ শিবির বদল করা অনুব্রত মণ্ডলেরও। ঠিক এমনই এক সময় ফেসবুক লাইভে এসে ভাইপোর সাথে পাশে দাঁড়ালেন মমতা, দোষলেন দলত্যাগীদেরই। বর্ষিয়া নেত্রীর অভিযোগ পুলিশ দিয়ে অনেক নেতাকে ভয় দেখানো হচ্ছে। মমতার কথায় ওই নেতা কর্মীদের বলা হচ্ছে হয় সেটিং কোম্পানিতে নাম লেখান, নয়তো জেলে যান। দলের নিচু তলার অনেক কর্মী নিজেদের এলাকায় মিটিং করতে পারছেন না বলে অভিযোগ নেত্রীর। মমতা জানান ওই কর্মীদের জন্য তার কালীঘাটের অফিস সব সময় খোলা রয়েছে। তৃণমূলের হারের পর থেকে প্রথম সারির একের পর এক নেতা মমতার সঙ্গ ছেড়েছেন। এরপরেও যারা মমতার সঙ্গে রয়ে গিয়েছেন তারাই তৃণমূলের সোনার খনি বলে মনে করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি যদি নিজে সেটিং করে নিতাম তাহলে তো এই অত্যাচার সহ্য করতে হতো না আমার দলের কর্মীদের। তৃণমূলের ভরাডুবির পর থেকে অভিষেকের বিরুদ্ধে আঙুল তুলতে শুরু করেছিলেন দলেরই একাংশ। যারা মমতার সঙ্গ ছেড়েছেন তাদের বেশিরভাগই দলের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করেছেন অভিষেককে। তবে বুধবার মমতা ফের বুঝিয়ে দিলেন তিনি অভিষেকের পাশে রয়েছেন। দলত্যাগীদের বিধে বললেন অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, ওটা বাহানা হয়ে গিয়েছে। অভিষেকের বউ যদি 1.5 বছরে বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে, একটু সেটিং করে নিলে সবচেয়ে রিলিফ হতে পারতো। আপনারা বাহানা দেখিয়ে বলছেন অভিষেক আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন। এটা আপনাদের বাহানা। যদি আপনাদের চোখেও কোনো অন্যায় করে থাকে, অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গিয়েছে। সে আজ লড়ে যাচ্ছে বাঘের মতো। নেত্রী আরো আগে বিভিন্ন সময় দাবি করেছেন দলে তিনি একটি প্রজন্ম নয় 3টি প্রজন্ম তৈরি করে রেখেছেন। বুধবার অভিষেকের প্রশংসা করার সময় ফের তা স্মরণ করিয়ে দেন মমতা। তিনি বলেন এরাই লড়বে, কারণ এরা আগামী 50 বছর রাজনীতি করবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথাই আমি 3টে জেনারেশন তৈরি করেছি। যে প্রজন্ম আমার সঙ্গে এখনো আছে তারা আগামী দিনে করবে। তিনি আমার মাথার উপর ছাতার মতো থাকবে। যতক্ষণ লড়াই শেষ না হচ্ছে, কেউ আমার কণ্ঠরোধ করতে চাইলে চেষ্টা করে দেখুক। মমতা ফেসবুক লাইভে এসে কয়েক ঘন্টা আগেই কালীঘাট শিবির ছেড়ে ঋতব্রত শিবিরে গিয়েছেন মদন। ফেসবুক লাইভে নাম না করে কামারহাটি বিধায়কের প্রসঙ্গ টানেন নেত্রী। তিনি বলেন, আজও একজন চলে গিয়েছে, আমার কোনো দুঃখ নেই। সে আমাকে কালি মেসেজ করে বলেছিল আমার পরিবারকে তলব করছে ইডি। তখনই আমরা বুঝে গিয়েছিলাম মমতার দাবি। ওই মেসেজ পাওয়ার পর কালীঘাট তৃণমূলের সব পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে মমতার দাবি তিনি দলকে নতুন করে সাজিয়ে তুলবেন। তিনি বলেন, আমি 2004 সালে একা থেকে যদি নতুন করে শুরু করতে পারি, 2026 সালেও নতুন করে শুরু করার ক্ষমতা রাখি। এইটুকু জোর আমার আছে। তাই বয়স নিয়ে বিভিন্ন মহল থেকে আসা খোঁচার জবাব দেন মমতা। বলেন, আমার বয়স নিয়ে আপনাদের ভাবতে হবে না। বয়স দেখিয়ে কাউকে অসম্মান করার চেষ্টা করবেন না। আজ যারা বলছেন তাদের লাইফে কোনো গ্যারান্টি আছে কি? প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ভোটের ফল প্রকাশের দিন কালীঘাটে মিছিল করেছিল বিজেপি। ওই সময় তাকে উদ্দেশ্য করে হার্ট অ্যাটাক করে মারা যাক এমন কথা বলা হয়েছিল বলে দাবি মমতার। বুধবার মমতা পাল্টা জানান, বিজেপি শেষ না হওয়া পর্যন্ত আমি আছি, মানুষের ভালোবাসায় বাঁচবো। আমার যা কর্মী আছে এনাফ। নতুন অনেকেই জয়েন করেছেন, পুরনোরা যদি চলে গিয়েছেন তারাও ফিরে আসুন।